এতে আসিনি, বলতে সহ সম্পাদক ছিলাম। তো সেক্ষেত্রে বলছে যে এখানে হাল ধরার মতন একজন ভালো ছেলে তোমরা দাও বা এই NFF সদস্য হয়। তাতে সারা রাত্রি কেটে গেছে, কিছুই হয়নি, কেউ কিছু বলতে পারছে না কাকে দেবে, একটা সৎ ভালো ছেলে। তো সেই জন্য আমি তখন সেখানে লাস্ট পর্যন্ত যখন আমার শরীর আর টানছে না, বিরক্ত হয়ে হরেকৃষ্ণবাবুকে বললাম যে আমি আমার ছেলে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছি না। এই সংগঠনে যারা আসছে লোভী, স্বার্থপর, তাদের নিজের সন্ধানে তারা নিজের স্বার্থের জন্য কথা চিন্তা করে এবং নিজের স্বার্থের জন্যই ছুটে বেড়ায়। তো সেই হিসাবে আমি আমার ছেলেকে কিছুটা বিশ্বাস করি, আপনি দেবাশিসকে নিতে পারেন। তখনই তিনি খুব আনন্দিত হলেন। তার সেন দৃষ্টি অনেক আগে ছিল, অনেক আগে থেকে ছিল। সে আমাকে বলেছিল যে যখন মাধ্যমিক সেই বছর দিল, যে এবারে দিয়ে দাও ছেলেকে, আমি তাকে পড়াবো, আমি তার দায়িত্ব নেব। তো সেই কখনো কেউ বাবা মা পারেনি। তারপরে ধীরে ধীরে সেই সংগঠনে থাকার পরে সেই সবেমাত্র গ্র্যাজুয়েট হয়েছে তখন। তারপরে আজকে আপনাদের মাঝে আছে আপনাদের সৈনিক হিসাবে। তো সেই হিসাবে আমি তাকে আশীর্বাদ করি। এবং এই সংগঠনে যারা বর্তমানে এসছে, এবং সংগঠনটা আজকে ছোট হয়ে গেলেও তখন 42টা কোটি ছিল, তা এখন কিছু কিছু নতুন হয়েছে, রূপনারায়ণ, সুতাহাটা ইত্যাদি বিভিন্ন যে কোটিগুলো হয়েছে, মৎস্যজীবী এলাকাগুলো যেগুলো এসেছে, বা ইনল্যান্ড ফিশার যারা ওনার সাথে যুক্ত হয়েছে। তবে এই নেতৃত্বের মধ্যে দিয়ে আমার একটা খুবই আনন্দ লাগে যে অনেকে সৎ আছে, যারা এখানকার কর্মী আছে, সেইটা আমার খুবই উপলব্ধি। এবং পরীক্ষা করে বা অনেক কিছু আলোচনা করে দেখেছি যে তারা অত্যন্ত সৎ, খুবই ভালো। তবে এইটাই হচ্ছে মূলধন। এইটাই নিয়ে সবাই নেতারা যদি এইভাবে থাকেন, তাহলে সেই সংগঠন শক্তিশালী হয়, আর সেই সংগঠন তত বেশি এগিয়ে যাবে। সেই জন্য আপনাদেরও অনুরোধ করব যে জানেন, এই জীবনের জন্য জীবিকার জন্য সংগ্রাম, আর সংগ্রাম করতে হলে সেই সংগঠন, আর সেই সংগঠন যদি শক্তপোক্ত না হয়, তাহলে কেউ আপনাদের কথা ভাববে না। সমাজের কোনো মানুষ বর্তমান সরকার মানবে না। তাদের কাছে দাবি করে আপনাদের আদায় করতে হবে। দাবি না করলে আপনি পাবেন না। মৎস্যজীবীদের কথা কোনো সরকার আজ পর্যন্ত এসে ভাবেনি। আজ পর্যন্ত কেন্দ্রে কোনো মৎস্য দপ্তরই হয়নি, আলাদা রাজ্যে হয়েছে। যিনি বিগত দিনে আমাদের কিরণময় নন্দ ছিলেন, তবে তিনি মৎস্যজীবীদের কথা ভাবতেন। তিনি যে দলেরই লোক হন না কেন, তিনি মৎস্যজীবীদের কথা ভাবতেন, বা আমাদের কথা তিনি শুনেছেন। সেই জন্য আপনাদের দাবি করে আদায় করতে হবে। তবে আর আমি বেশি কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ, ভালোবাসা এবং এই সংগঠনের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কাঁথি মহকুমা মৎস্যজীবী ইউনিয়ন জিন্দাবাদ, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম জিন্দাবাদ, পূর্ব মেদিনীপুর জেলা ভেন্ডার ইউনিয়ন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ন্যাশনাল অ্যালায়েন্স অফ পিপল মুভমেন্টের রাজ্য আহ্বায়ক মাননীয় অমিতাভ মিত্র। আমি মাননীয় অমিতাভ মিত্র মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। যারা মঞ্চের পাশে আছেন এবং সামনে যারা আছেন, সকলে আমার প্রণাম, নমস্কার এবং শুভেচ্ছা নেবেন। ন্যাশনাল অ্যালায়েন্স অফ পিপলস মুভমেন্টের কথা যেটা দেবাশিস বললেন, আমাদের সংগঠনের নাম হচ্ছে জন আন্দোলনের রাষ্ট্রীয় সমন্বয়, বাংলা করলে যেটা বোঝা যায় দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম। এবং এখানে যে মৎস্যজীবী যারা আছেন, তারা আমাদের এই সংগঠনের একটা অন্যতম বড় পিলার যাকে বলা যায়। পশ্চিমবঙ্গে আমরা যে আন্দোলনটা করি, তাতে একটা মৎস্যজীবীদের একটা বড় ভূমিকা আছে। এবং আগামী কয়েকদিন পরে আমাদের জাতীয় কনভেনশন পাটনাতে হবে, সেখানেও মৎস্যজীবীদের, পশ্চিমবঙ্গ মৎস্যজীবী
পক্ষ থেকে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম একটা বড় ভূমিকা নেবেন, এটা আপনাদের আগে থেকে জানিয়ে রাখি। আজকে আপনারা দুজন অতীত কৃতি মানুষের কথা শুনলেন এবং বর্তমান দুজন যারা আমাদের সঙ্গে রয়েছেন আজকের এই সভায়, যারা আপনাদের এই আন্দোলনকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন, আপনাদের আন্দোলনের দিশা দেখিয়েছেন, আন্দোলনে জয়যুক্ত হয়েছেন, এরকম দুজন মানুষকে আপনারা সম্বর্ধনা জানাচ্ছেন। এরকম একটা আসরে আমি নিজেকে উপস্থিত থাকতে পেরে অনেকটাই গর্ব অনুভব করছি। আমি শিখতে পাচ্ছি যে আপনাদের আন্দোলন ধাপে ধাপে এগোচ্ছে। এখন অনেক রাস্তা বাকি ভাই, অনেক আন্দোলনের আমাদের সামনে পড়ে রয়েছে, অনেক দাবি আমাদের রয়েছে। আজকের এই সভার সার্থকতা তখনই হবে, বা আজকের বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন তখনই সার্থকতা পাবে যখন আমরা আমাদের দাবির প্রতি আরো 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 অনেক বেশি করে সোচ্চার হব, আরো অনেক বেশি মানুষ জমায়েত হয়ে আমাদের দাবি আদায় ধাপে ধাপে আদায় করতে পারবো। দাবি আমাদের থাকবেই, উত্তরোত্তর বাড়বে। কিছু দাবি পূরণ হয়েছে, একটু আগে দেবাশিস বললো যে শৌচালয় ছিল না, শৌচালয় হচ্ছে, রাস্তা ছিল না, রাস্তাঘাট হচ্ছে। এরকম আরও অনেক দাবি আছে আমাদের, আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের রাজ্যের মানুষের, রাজ্যের সরকারের দায়িত্ব আছে তারা যাতে আর পাঁচটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে, সেই জন্য আমাদের জীবন জীবিকার প্রতি আর অনেক বেশি করে আলোকপাত করা এই রাজ্যের মানুষের, রাজ্যের সরকারের দায়িত্ব আছে। সেই দাবিটা আমরা সোচ্চার হব, আমরা লড়াই করব, তবেই আমাদের দাবি আদায় করতে পারবো। তাই আজকের এই সুন্দর দিনে বেশি কথা না বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। লড়েঙ্গে তো জিতেঙ্গে, লড়েঙ্গে জিতেঙ্গে, লড়েঙ্গে জিতেঙ্গে। আর না লড়াই করলে হারবো, হারা মানেই লড়বো। সুতরাং লড়েঙ্গে জিতেঙ্গে। ধন্যবাদ। অমিতাভ দাকে এখন বক্তব্য রাখবেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এরপরেই আমাদের আরেকটা কাজ আছে, আমাদের শেষ বক্তা আছেন এবং আমি সবাইকে অনুরোধ করব আপনারা শেষ না হওয়া পর্যন্ত, সভাপতির সভা শেষ ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা কেউ উঠবেন না। এখন বক্তব্য রাখবেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের মাননীয় সভাপতি প্রদীপ চ্যাটার্জি মহাশয়। আজকের সভার মাননীয় সভাপতি, মঞ্চে উপস্থিত যারা আছেন, এ সমস্ত আমার শ্রদ্ধেয় নেতৃত্ব যারা আছেন এখানে, অমিতাভবাবু যিনি ন্যাশনাল অ্যালায়েন্স ফর পিপলস মুভমেন্টস বা জন আন্দোলনের রাষ্ট্রীয় সমন্বয়ের উনি একজন কেন্দ্রীয় সঞ্চালক, তো উনি আছেন। সুজয় জানা আছে যে ভেন্ডার ইউনিয়নটার প্রায় কাণ্ডারির কাজ করছে, এবং এখানে আরও আপনারা যারা আছেন তাদের সবাইকে আমার অভিনন্দন, সশ্রদ্ধ অভিনন্দন যে আজকে আপনারা আমাকে একটা সুযোগ করে দিয়েছেন এখানে আসার জন্য এবং এই আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। 21শে নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবস। আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন, এখানেও সুজয় একবার বলল যে 1997 সালের 21শে নভেম্বর 41টা দেশে, সারা পৃথিবীর 41টি দেশের প্রতিনিধিদের একটি সম্মেলন হয় দিল্লিতে ফাদার টমাস কোচারি এবং হরেকৃষ্ণ দেবনাথের নেতৃত্বে, এবং সেইখান থেকে পথ চলা শুরু হয়। সেই 21শে নভেম্বর সেখানে একটি সংগঠন তৈরি হয়েছিল, ওয়ার্ল্ড ফোরাম ফর ফিশার পিপল। তো সেই ওয়ার্ল্ড ফোরাম ফর ফিশার পিপল, WFP, তার যে ওখানে তখন যে পত্তনটা হয়, সেই দিনটাকে পরবর্তীতে বিশ্ব মৎস্যজীবী দিবস হিসাবে ধরে নেওয়া হয় এবং গ্রহণ করা হয়, এবং এই স্বীকৃতি দেওয়া হয়। স্বীকৃতিটা এমনকি রাষ্ট্রসংঘের কাছ থেকেও দেওয়া হয়েছে। যাই হোক, এ তো গেল একটা ইতিহাস, সারা পৃথিবীর মৎস্যজীবীদের লড়াইয়ের ইতিহাসের একটা অংশ, একটা অত্যন্ত উজ্জ্বল একটা পর্ব। এই 21শে নভেম্বরে 1997 সালের বিশ্ব মৎস্যজীবী দিবস ঘোষিত হওয়া। কিন্তু একটি দিবসের পালন তো শুধু একটা দিবসের পালন করার জন্যই হয় না। যদি হতো তাহলে পরে কিন্তু আমাদের অবস্থাটা এরকম হতো। আজকে কোনো একটা জিনিস যখন আমরা ঘোষণা করি, যখন আমরা 21শে নভেম্বরের দিবস পালন করছি, তখন সেই দিবস পালনের সার্থকতাটা সেইখানেই
যেখানে আমরা আজকে আমাদের যে অবস্থা, ক্ষুদ্র মৎস্যজীবীদের যে অবস্থা, সেই অবস্থার মূল্যায়ন করতে পারবো, আগামী দিনের পথ চলার দিক নির্দেশ নিতে পারবো এবং আগামী দিনে সেই দিক নির্দেশ অনুযায়ী আমরা রাস্তা হাঁটতে পারবো। তাহলেই 21শে নভেম্বরের সার্থকতা, তাহলেই 21শে নভেম্বরের দিবস পালন করার সার্থকতা। আজকের অবস্থাটা কি? খুব সংক্ষেপে বলতে গেলে পরে আমার সঙ্গে শ্রীকৃষ্ণদা আছেন, বীরেনদা আছেন। একটা কথা আমি বলে নিই, যেটা না বললে আমার খুব অন্যায় বলা হবে। এটাই ঘটনা যে আমি হরেকৃষ্ণদার সঙ্গে পরিচিত হয়েছিলাম 2000 সালে। তারপরে হরেকৃষ্ণদার ব্যক্তিত্ব এবং হরেকৃষ্ণদার যে প্রধান যুক্তি, আকর্ষণের যে ক্ষমতা, সেটা দিয়ে তিনি আমাকে মৎস্যজীবী আন্দোলনে আকর্ষিত করেছিলেন। কিন্তু যখন আমি পথ হাঁটতে শুরু করি মৎস্যজীবী আন্দোলনের রাস্তায়, সেই পথ হাঁটতে শুরু করেছিলাম কিন্তু শ্রীকৃষ্ণদা, বীরেনদার হাত ধরে। তাদের কাছ থেকে আমার অনেক শিক্ষা, অনেক কিছু জেনেছি, আমি অনেক কিছু শিখেছি তাদের কাছ থেকে। এখনো আমার মনে পড়ে বহু বিষয় নিয়ে আমরা একসঙ্গে আলোচনা করেছি, নানান প্রশ্নে ওনাদেরকে ব্যতিব্যস্ত করেছি, কারণ আমার জ্ঞানের ভান্ডার কিছুই ছিল না। ওনারা লড়াই করে মৎস্যজীবীদের সঙ্গে তাদের সংগঠন করতে করতে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। তার থেকে কিছুটা আমি ধার করেছিলাম, তাদের কাছ থেকে আলোচনা করতে করতে বেশ কিছু জিনিস শিখেছিলাম। তার ফলে আজকে কিছুটা হাঁটা চেষ্টা করেছি, কিছুটা হয়তো হাঁটছি। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখুন, আমাদের সঙ্গে এই আপনারা আছেন যারা দীর্ঘদিন যাবৎ মৎস্যক্ষেত্রে কাজ করেন, আমাদের সঙ্গে নেতৃত্ব আছেন, আমাদের ভেটেরান নেতৃত্ব, যারা আমাদের প্রবীণ নেতৃত্ব তারা আছেন। একটা জিনিস বলুন তো আমাকে, যে গত 10 বছরে সমুদ্রে মাছ যা আপনারা ধরেন সেটা কমেছে না বেড়েছে? কমেছে। কত কমেছে? 80% কমেছে। শতকরা 80% বলছেন কমে গেছে। কেন কমলো? আমার মৎস্যজীবীরা, আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, মৎস্যজীবীরা উপকূল ছেড়ে চলে যাচ্ছেন। কেন যাচ্ছেন? মাছ পাচ্ছেন না। মাছের কাজ ছেড়ে চলে যাচ্ছেন। কেন যাচ্ছেন? মাছ পাচ্ছেন না। 21শে নভেম্বরের সভায় এই প্রশ্ন যদি আমরা না তুলতে পারি, এর সমাধান যদি আমরা না খুঁজতে পারি, তাহলে বৃথা আমাদের এই 21শে নভেম্বরের দিবস পালন। আমি বলতে পারি এটা শুধু আপনাদের ক্ষতিগুলোর ব্যবস্থা নয়, সারা ভারতবর্ষের উপকূল জুড়ে এই হাহাকার চলেছে। ক্ষুদ্র মৎস্যজীবীরা মাছ পাচ্ছেন না। কিন্তু যদি দেখেন যে সমুদ্র থেকে কতটা মাছ শিকার হচ্ছে, কতটা মাছ ধরা হচ্ছে, মোট কতটা মাছ ধরা হচ্ছে, তাহলে দেখবেন তার পরিমাণ কমে তো নেই, বরং প্রচন্ড বেড়েছে, আর এখন অল্প অল্প করে বাড়ছে, কমেনি। কেন? তাহলে কেন ক্ষুদ্র মৎস্যজীবীরা মাছ পাচ্ছেন না? সমুদ্র থেকে মাছ তো ধরা হচ্ছে, যা ধরা হচ্ছিল তার থেকে অনেক বেড়েছে। 10 বছর আগে যা ধরা হচ্ছিল তার থেকে অনেক বেড়েছে। এখন প্রতি বছর একটু একটু করে বাড়ছে, কিন্তু কমছে না। তা সত্ত্বেও ক্ষুদ্র মৎস্যজীবীরা মাছ পাচ্ছেন না কেন? আমরা জল বাঁচাও, উপকূল বাঁচাও, উপকূলের মানুষ বাঁচাও, মৎস্যজীবী বাঁচাও স্লোগান দিয়ে যাচ্ছি, কিন্তু উপকূল থেকে মানুষ চলে যাচ্ছেন, মৎস্যজীবীরা চলে যাচ্ছেন, খেতে পাচ্ছেন না, রুজি জোগাড় করতে পারছেন না। কেন? একটা হিসেব আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, হয়তো গতবারেও বলেছিলাম, কিন্তু এবারেও আপনারা জেনে রাখবেন, আমি বারবার বলবো। যতদিন না এর সমাধান হবে ততদিন না আমাদেরকে এই কথা বলে যেতে হবে। মাছ কমে যাচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে
ট্রলার আর যান্ত্রিক নৌযান মেকানাইজড বোট তারা প্রায় সমস্ত মাছটা লুট করে নিয়ে যাচ্ছে। সমুদ্রের উপকূলের সংলগ্ন এলাকা যেখানে গভীরতা ধরুন উপকূল থেকে শুরু করে 100 মিটার পর্যন্ত মাত্র গভীরতা, সেই গভীরতা থেকে সমুদ্রের মাছ যেটা সংগ্রহ হয়, যে মাছ ধরা হয়, তার গোটা যে মাছ ধরা হয়, পুরো যে মাছ ধরা হয় তার 86.6%। অর্থাৎ 100 কেজি মাছ ধরলে তার মধ্যে 86.6% মাছ হচ্ছে ওই সমুদ্রের উপকূল থেকে 100 মিটার পর্যন্ত গভীরতার মধ্যে ধরা হয়। একেবারে উপকূল সমীপবর্তী এলাকা থেকে ধরা হয়। আর ওই এলাকাটাই হচ্ছে ক্ষুদ্র মৎস্যজীবীদের ধরার মাছ ধরার এলাকা। তো সমুদ্রের সব থেকে বেশি মাছ যদি উপকূলের সমীপবর্তী এলাকা থেকে ধরা হয় এবং ক্ষুদ্র মৎস্যজীবীরা যদি ওই উপকূলের কাছাকাছি অঞ্চল থেকেই মাছ ধরেন, তাহলে তারা মাছ পাচ্ছেন না কেন? কেন জানেন? কারণ সরকারি হিসেব, আরেকটা হিসেব আছে, সেটা হচ্ছে সমুদ্রে যত মাছ ধরা